দর্শক আমন্ত্রণ এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব আসন্ন যে নির্বাচন এবং তারপরে যে অর্থনীতির যে চ্যালেঞ্জ সম্ভাবনা সেসব নিয়ে। আজ আমরা অতিথি হিসাবে পেয়েছি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিও, এবং সেই সঙ্গে তার আরেকটি পরিচয় আছেন, সেটি হচ্ছে যে সদ্য সাবেক সভাপতি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সভাপতি জনাব এম হুমায়ুন রশিদ। যে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। যে আলোচনার শুরুতে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখেছি কিছুদিন আগেও আপনারা যারা ব্যবসায়ী সম্প্রদায় আছেন তারা একটা অনিশ্চয়তার কথা আপনারা বলছিলেন যে সামনে নির্বাচন হবে কি না, এরকম একটা অনিশ্চয়তা। তো সরকার যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সেটা যদি আমরা আমলে নেই তাহলে দেখা যাচ্ছে যে আর 2 সপ্তাহ বাকি আছে। এই মুহূর্তে এসে আপনাদের সেই অনিশ্চয়তাটা কি আছে এখনো নির্বাচন নিয়ে? এখানে দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে নির্বাচন নিয়ে নিশ্চয়তা এবং আমরা। জি। তো প্রথমে আমি বলবো যে নির্বাচন নিয়ে আমাদের খুব একটা কোনো রকম সন্দেহ নাই, নির্বাচন হবে। জি। 12 তারিখে আমরা বিশ্বাস করি যে সুন্দরভাবে নির্বাচন হওয়া দরকার এবং নির্বাচন হওয়া উচিত। কারণ এখন আমরা কোথায় আছি? আমরা এখন একটা দোদুল্যমান অবস্থায় আছি। আমাদের বর্তমানে কিন্তু কোনো বিনিয়োগে কনফিডেন্স নাই। জি। আমরা কোনোভাবে আমাদের বিনিয়োগকৃত যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে বাড়াচ্ছি না। 2, 3 নম্বর হচ্ছে যে এই নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু আমরা আর ভবিষ্যতে বিনিয়োগ নিয়ে একটা বড় ঝুঁকিতে পড়ার সম্ভাবনা আছে। কনসিডারিং এই সবগুলা জিনিস নিয়ে আমার কাছে মনে হয় যে সামনে নির্বাচন হবে এবং আমরা নির্বাচনকে আমরা বিশ্বাস করি যে এটা আমাদেরকে একটা নতুন অর্থনৈতিক দিক দেখাবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা আরো বেশি বিনিয়োগ করব, সার্ভিস সেক্টরেই হোক, ম্যানুফ্যাকচারিং সেক্টরেই হোক। আপনি বিনিয়োগের কথা বলছেন, তো আমরা তো কিছুদিন আগেও আপনারা বলছিলেন যে এই মুহূর্তে বিনিয়োগের আসলে পরিস্থিতি নাই যেহেতু রাজনৈতিক অনিশ্চয়তা। তো নির্বাচন হলে তো সেটি কেটে যাবে, তখন কি বিনিয়োগের গতি নতুন করে পাবে কিনা, বা সেক্ষেত্রে চ্যালেঞ্জটা কি থাকবে? আপনি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের একটা নির্বাচনী ইস্তেহার থাকে। এই নির্বাচনের অন্যতম ইস্তেহার হচ্ছে অর্থনৈতিক ক্রমবিকাশ। যদি অর্থনৈতিক ক্রমবিকাশটাকে অ্যাড্রেস না করে কোনো রাজনৈতিক দল তাহলে তারা কিন্তু ভোট ওইভাবে পায় না। এই নির্বাচনী ইস্তেহারে যদি অর্থনীতিকে প্রায়োরিটাইজ করা না হয় তাহলে কর্মসংস্থান হয় না। তো আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা রাজনৈতিক দল অর্থনীতিকে বেশি প্রায়োরিটাইজ করবেন, যে এই যে পিছিয়ে যাওয়া, এই পিছিয়ে যাওয়া থেকে আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমার কাছে মনে হয় সুষ্ঠু ইলেকশন হবে এবং এই নির্বাচন হলে অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে। আচ্ছা, সেটাই আপনারা কেন আশাবাদী হচ্ছেন সেটা? কারণ অর্থনীতির এখন বিভিন্ন সূচকের যে নমনীয় অবস্থা তাতে করে সেটি আপনাদের আসলে কতখানি আশাবাদী করছে? আপনি জানেন, দেখেন যে যে কোনো গণতান্ত্রিক দেশে কিন্তু কর্ম তৈরি করা হয় এবং বিনিয়োগের মাধ্যমে। তো এটা আমাদের দেশে এই রাজনৈতিক অস্থিরতা কিন্তু বিনিয়োগকে অনুৎসাহিত করে। এই অনুৎসাহিতকে যদি উৎসাহিত করতে চান তাহলে আপনার প্রথমত একটা পরিবেশ দরকার, দেশের একটা সুষ্ঠু পরিবেশ দরকার, যেটা গণতান্ত্রিক সিস্টেম। এই গণতান্ত্রিক সিস্টেম থাকলে স্থানীয় বিনিয়োগ বাড়ে, পাশাপাশি কিন্তু বৈদেশিক বিনিয়োগও বাড়ে। এই বৈদেশিক বিনিয়োগ যদি বাড়াতে হয় আমাদের দেশে, তাহলে আমাদের দেশে স্বস্তি আছে, আমাদের দেশে কর্মসংস্থান হওয়ার মতন জায়গা আছে, আমাদের দেশে ওয়ার্কিং কালচার আছে, আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের দেশে বিদ্যুৎ আছে, আমাদের দেশে এয়ারপোর্ট কিংবা পোর্ট, আমরা ল্যান্ডলকড কান্ট্রি না। ফলে আমাদের কিন্তু অনেক অপরচুনিটি আছে। এই অপরচুনিটিগুলোকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক সিস্টেমটাকে আবার প্রতিস্থাপন করা, যাতে একটা স্থিতিশীল পরিবেশ থাকে বিনিয়োগের জন্য, যেটি সবচেয়ে বেশি জরুরি দরকার। কিন্তু পাশাপাশি তো এটাও দরকার অবকাঠামোর কথা যেটি আপনি বলছিলেন। আমরা তো দেখি যে চট্টগ্রাম বন্দরের সমস্যা আছে, গ্যাস বিদ্যুতের সমস্যা আছে। অবকাঠামো বিনিয়োগের জন্য যে জিনিসগুলো দরকার সেই জায়গায় তো অন্যান্য বিষয়গুলোতে তো ল্যাকিংস আছে। সেই জায়গাগুলো উত্তরণের ক্ষেত্রে
কতটা চ্যালেঞ্জ থাকবে কিনা? আপনার একটা গণতান্ত্রিক সরকার প্রথমেই যে জিনিসটা করেন সেই জিনিসটা ওনার বাংলাদেশের মানুষের জন্য কর্মসংস্থানকে জি। অ্যাড্রেস করে। এই কর্মসংস্থান যদি আপনি অ্যাড্রেস করতে চান তাহলে দরকার হচ্ছে বিনিয়োগ। জি। এই বিনিয়োগটা কিন্তু পাবলিক সেক্টরে যখন বিনিয়োগ হয় তখন হয় ইনফ্রাস্ট্রাকচারগুলো, প্রজেক্টগুলোতে। ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে পানি সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ, জ্বালানি সরবরাহ, পোর্ট, রেল রোড, এগুলো সবগুলা কিন্তু পড়ে। এর ভিতরে দেখেন আমাদের দেশে আমরা অনেক পিছিয়ে আছি এখনো। কিভাবে পিছিয়ে আছি আমরা যদি বলি, আমাদের দেশে উন্নয়নের জোয়ার বয়ে গেছে, কথাটা কিন্তু সত্যি না। উন্নয়নের জোয়ার বওয়ার জন্য যেটা মেইনলি দরকার সেটা হচ্ছে গণতান্ত্রিক কালচার। জি। আমাদের এখানে কিন্তু উন্নয়নের এখনো অনেক বাকি আছে। জি। কিভাবে আপনি দেখেন পোর্ট আমাদের দেশে এখনো কিন্তু 4 দিন হ্যান্ডেল হয়। এটা আমরা যদি 4 দিন না করে আমরা যদি একদিনে আনতে পারি তাহলে আমাদের কত এফিশিয়েন্ট পোর্ট হ্যান্ডেলিং হবে এবং কস্ট অফ ডুইং বিজনেস কমবে। 2 নম্বর হচ্ছে আমরা এখনো ঢাকা থেকে চিটাগং ট্রান্সপোর্টেশনসে আপনার 10 ঘন্টা 12 ঘন্টাও লেগে যায় জি। মিনিমাম। এটা কেন 2 থেকে 2.5 ঘন্টা হবে না? আপনার এই যে কাস্টমস আমাদের যে প্রসেস আছে, আমাদের প্রসেসগুলো কেন ইমপ্রুভ করবে না? এই জায়গাগুলো সব জায়গায় একটা ইমপ্রুভমেন্ট দরকার আছে, যেটা গণতান্ত্রিক সরকারের পক্ষেই সম্ভব। না, যেমন যে সমস্যার কথাগুলো আপনারা সবসময় বলে থাকেন বা বলে আসছেন, এগুলো তো দীর্ঘদিন ধরে আপনারা বলছেন। এর আগেও গণতান্ত্রিক সরকার গেছে, আবার সরকার আসছে, সরকার বদল হয়েছে, কিন্তু এই সমস্যাগুলো তো খুব বেশি চেঞ্জ হয়নি। তো নতুন সরকারের কাছে আপনারা যে প্রত্যাশাটা করছেন, তো আপনার কাছে কি মনে হচ্ছে যে নতুন সরকার যখন আসবে সেই সরকারের অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কি হবে? এ ব্যাপারে আপনার কাছ থেকে একটু নেব এই উত্তরটা, তবে তার আগে নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে এসে আপনার কাছ থেকে একটু বিস্তারিতভাবে এটি জানতে চাই যে আসলে একটা সরকার আসবে, সে আসলে কোন কোন আমাদের চ্যালেঞ্জগুলো প্রত্যাশা। আসলে মোকাবেলা তাকে করতে হবে, সেই বিষয়টা আপনাদের দৃষ্টিকোণ থেকে যদি একটু বলবেন। যে দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি আসন্ন নির্বাচন এবং অর্থনীতি নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিও, এবং সেই সঙ্গে যিনি ঢাকা চেম্বারের সাবেক সহসভাপতি ছিলেন এবং একই সঙ্গে সদ্য সাবেক সভাপতি হিসেবে কাজ করেছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের এম হুমায়ুন রশিদ। যে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। যে আপনাকে বিরতির আগে আমি একটি প্রশ্ন করেছিলাম যে এই যে নির্বাচিত সরকার আসবে, সেই সরকারকে আসলে অর্থনৈতিকভাবে কোন কোন চ্যালেঞ্জগুলো আসলে মোকাবেলা করতে হবে বলে আপনার কাছে মনে হয়? এটা তো অনেক বড় প্রশ্ন। জি। আপনি যদি দেখেন মানে সরকারের মেজর যে বিষয়। মোটা দাগে আমি যদি হ্যাঁ, বলি, মোটা দাগে। সরকারকে প্রথম যে জিনিসটা করতে হবে, জি। কর্মসংস্থান তৈরি করতে হবে, জি। মানে প্রত্যন্ত অঞ্চলেও। 1 2 নম্বর হচ্ছে সরকারকে কিন্তু অ্যাড্রেস করতে হবে বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ। প্রথমত জ্বালানি সরবরাহের নিশ্চয়তা। আমাদের দেশে নতুন করে কিন্তু এক্সপ্লোরেশন হচ্ছে না, গ্যাস ফিল্ড ডেভেলপড হচ্ছে না। আমাদের দেশে গ্যাস সরবরাহ ডিপেন্ডেন্ট, অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এলএনজির উপরে, আমদানিকৃত জি, তরল জি। গ্যাসের উপরে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। যদি এই এনার্জি সিকিউরিটিটাকে না এনশিওর করে তাহলে কিন্তু নতুন ইনভেস্টমেন্ট আসবে না। পোর্ট হ্যান্ডেলিং ইমপ্রুভ করতে হবে, আপনার কস্ট অফ ডুইং বিজনেসটাকে ইমপ্রুভ করতে কমাতে হবে। হবে। অনেকগুলো পলিসি রিফরমেশনস দরকার যেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। না, আপনি গ্যাস বিদ্যুতের কথা বললেন, কিন্তু আমরা তো এখন গ্যাসের যে সমস্যাটা আমরা দেখছি, এখন তো ঘরে বাইরে গ্যাসের সংকট। ঘরে এলপিজি নাই, আবার শিল্প কারখানায় আপনার গ্যাস নাই, তারপর পেট্রোল পাম্পগুলোতে গ্যাস নেই, সবখানেই তো ঘরে বাইরে গ্যাসের সংকট। আপনি তো নিজেও এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবে আছেন। সাম্প্রতিক যে এলপিজির যে সংকট চলছে, সেটি আসলে কেন? এটার নেপথ্যে আসলে কারণটা কি? আমি যদি মোটা দাগে ম্যাক্রো লেভেলে বলি তাহলে জি। বলতে হবে যে এনার্জি সিকিউরিটিসটাকে অ্যাড্রেস করা হচ্ছে না। জি। আজকে অনেকগুলো দিন হয়েছে, অনেক দিন চলে গেছে। এই এনার্জি সিকিউরিটিসটাকে একটা মাস্টার প্ল্যান যেটা করা হচ্ছে, যেটা করা হয়েছে অতীতে,
এগুলো একটা ইন্টিগ্রেটেড না, হঠাৎ করে করে এক একটা জিনিস উদ্ভট, এক একটা প্রপোজাল আসছে, এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে রাজনীতিক স্বার্থে, করা হয়েছে অতীতে। এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। একটা স্ট্রাকচার ইন্টিগ্রেটেড এনার্জি এবং পাওয়ার, এর দুটার ইন্টিগ্রেটেড একটা মাস্টার প্ল্যান হওয়া উচিত ছিল। তাহলে কিন্তু সামনে আরো বড় চ্যালেঞ্জ আসছে। না, আরেকটা বিষয় একটু প্রাসঙ্গিক ক্রমে বলি, এলপিজি সেক্টরটা তো দেখা যাচ্ছে যে 98% নিয়ন্ত্রণ করছেন আপনারা, বেসরকারি খাত, সরকার মাত্র 2%-এর মতো। তাহলে সেক্ষেত্রে এলপিজি সংকটের পেছনে তো কৃত্রিম সংকট কিংবা ব্যবসায়ীদের কারসাজিত থাকাটা অস্বাভাবিক না, মনোপলি তো হতেই পারে। আপনি যেটা বলেছেন কথাটা আমি অস্বীকার করি না, জি তবে যুক্তি তো একটা আছেই। জি যুক্তিটা হচ্ছে কেন হলো, গত 20 বছর তো হয় নাই, এই হঠাৎ করে এটা হলো কেন? আপনি যদি নিশ্চয়ই জানেন যেটা হওয়ার পিছনে আন্তর্জাতিক একটা সমস্যা ছিল। আচ্ছা। সেটা হচ্ছে 29টা জাহাজের উপরে স্যাংশন ছিল। এই এলপিজি যারা পরিবহন করত বিভিন্ন দেশ থেকে, ট্রেডাররা এটা কেনে, রিফাইনারি থেকে কিনে ট্রেডাররা এটা বিক্রি করে, তার মানে সরবরাহ ব্যবস্থাটা সরবরাহ ব্যবস্থা এবং শিপিং জিনিসটা বিঘ্নিত হয়। বিঘ্নিত হওয়াতে কিন্তু বাংলাদেশের সরবরাহ বিঘ্নিত হওয়ার সেটার এফেক্ট আসছে। এখন কিন্তু আবার ঠিক হয়ে গেছে। এখন কিন্তু প্রাইভেট সেক্টর ছিল বলেই কিন্তু এত দ্রুত তারা এলপিজি সাপ্লাইটাকে এস্টাবলিশ করতে পেরেছে। এমনও কোম্পানি আছে, আমি আপনাকে জানাতে চাই। সরকার তো, হ্যাঁ জি বলেন। সেটা হচ্ছে আর্জেন্টিনা থেকে শিপ নিয়ে আসছে, পৃথিবীর যেখানে শিপ পেয়েছে সেখান থেকে শিপ নিয়ে এলপিজি সরবরাহ করে নিশ্চয়তা করেছে। জ্বালানির একটা পার্ট হচ্ছে এলপিজি, যেটা ডিপেন্ডেন্সি এখন ঘরে বাইরে আমরা দেখতে পাই। কিন্তু সরকার তো বলছিলেন যে পর্যাপ্ত সরবরাহ আছে, এখনো পর্যাপ্ত সরবরাহ আছে। ও এই সপ্তাহ দুয়েক আগে এই সরবরাহটা বিঘ্নিত হয়েছে, যেটা কিন্তু যারা লোয়াবের সদস্য তারা কিন্তু এটাকে পজিটিভলি নিয়ে, এবং এখানে কিন্তু আরেকটা জিনিস যদি আমি না উল্লেখ করি তাহলে ঠিক হবে না, সেটা হচ্ছে সরকারের যারা আমলাতন্ত্র এই প্রথমবারের মতন খুব পজিটিভ ভূমিকা পালন করেছে। বিশেষ করে এনার্জি মিনিস্ট্রি, এনার্জি রেগুলেটরি কমিশন, বিপিসি সবাই একই প্ল্যাটফর্মে সম্মিলিত এফোর্ট দিয়েছে, এবং এই এফোর্ট দেওয়াতে কিন্তু অনেকগুলা পজিটিভ জিনিস পেয়ে। তার মানে আমরা আশা করছি যে এলপিজি সংকটটা ধীরে ধীরে সমাধান হয়ে যাবে। কিন্তু সামনে তো আবার গরমের সময় এসছে, তখন তো আবার বিদ্যুতের সংকট একটা দেখা দেওয়ার সম্ভাবনা আছে, যেটা বাংলাদেশে হয়। তো সেক্ষেত্রে তো একটা চ্যালেঞ্জ নেওয়ার একটা বিষয় থাকবে। সেক্ষেত্রে আসলে ব্যবস্থাপনাটা কি হতে পারে আপনার কাছ থেকে শুনবো। তার আগে নিচ্ছে আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি আসন্ন নির্বাচন এবং অর্থনীতি নিয়ে। যে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম যে সামনে তো আবার গরম আসছে, আবার কৃষি উৎপাদনের জন্য একটা সেচের দরকার হবে, পাশাপাশি যদি নতুন সরকার আসে তখন তো নতুন করে বিনিয়োগও হবে, তখনও তো বিদ্যুতের চাহিদা বাড়বে। তো সব কিছু মিলে সামনের এই বিদ্যুতের ব্যবস্থাপনাটা আসলে কিভাবে সরকার করতে পারে বা কেমন হওয়া উচিত, বা আপনারা কি ভাবছেন? আমরা যেটা চাই সেটা হচ্ছে সরকার নিশ্চয়তা দিবে যে আমরা কিন্তু বিদ্যুৎ কিনি, বিদ্যুৎ কিন্তু সাশ্রয়ী মূল্যে সরকার যে বলে দেয় কথাটা কিন্তু সত্যি না। কারণ সরকার যারা এটা অপারেট করেন ওরা অত্যন্ত ইনএফিশিয়েন্ট অপারেশনস। এটা ইনএফিশিয়েন্ট অপারেশন থেকে এফিশিয়েন্ট অপারেশনে যাওয়ার জন্য সরকারকে আরো বেশি ইনভেস্ট করা দরকার। কারণ সামনে কৃষি মৌসুম আসবে, গরম সময় আসবে। 3 নম্বর হচ্ছে গার্মেন্টসের কিন্তু সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত পুরো পিক সিজন চলে। এই পিক সিজনে যদি গার্মেন্টস বিদ্যুৎ না পায় এবং প্রসেস ইন্ডাস্ট্রিজগুলো যদি বিদ্যুৎ না পায় তাহলে কিন্তু উৎপাদন ব্যাহত হবে, রপ্তানি ব্যাঘাত ঘটবে, চেইন এফেক্ট আছে। এটার জন্য সরকারের দরকার হচ্ছে প্রথমত এনার্জি সাপ্লাই চেইনটাকে এস্টাবলিশ করা। এর ভিতরে কোল থাকতে পারে, এর ভিতরে ন্যাচারাল গ্যাস থাকতে পারে, এর ভিতরে এলএনজি থাকতে পারে, কিংবা যে পাওয়ার বিদ্যুৎ যে আমরা ইম্পোর্ট করছি, নেপাল থেকে ইম্পোর্ট করছি, ভারতের আদানি থেকে ইম্পোর্ট করছি, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে এই জায়গাটাকে এস্টাবলিশ করা। প্রথম নির্বাচন করার পরে যিনি ক্ষমতায় আসবেন এই এনার্জি সিকিউরিটিটাকে অ্যাড্রেস করা ইউনিফর্মভাবে
ব্যবসায়ীদের সাথে কথা বলে। এখন তো আমরা একটা বিষয় দেখছি যে এবার রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের আগেই ব্যবসায়ীদেরকে ডেকে তাদের সঙ্গে কথা বলছেন। যেমন রাজনৈতিক দলগুলো কিছুদিন আগে জামাতে ইসলাম করেছে, কিছুদিন আগে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান সাহেব ব্যবসায়ীদেরকে নিয়ে তাদের সাথে কথা বলেছেন। আপনারাও নিশ্চয়ই তাদেরকে ব্যবসার এই সমস্যাগুলোর কথা বলেছেন। তো আপনারা আসলে কতখানি আশাবাদী হচ্ছেন? আমরা অত্যন্ত আশাবাদী যে চেঞ্জ আসবে। আমরা বিশেষ করে আশাবাদী যে কস্ট অফ ডুইং বিজনেসটাকে অ্যাড্রেস করা হবে, বিজনেসে যে কারাপশনটা আছে এই কারাপশনগুলো সরকারি পর্যায়ে এই জিনিসটাকে বন্ধ হবে। 3 নম্বর হবে সরকার অনেক বেশি এফিশিয়েন্ট হবে, যাতে আমাদের দেশে আরো বেশি বিনিয়োগ হয়। এই জিনিসটাকে এই মেসেজটুকুই আমরা রাজনীতিবিদ যারা আগামীতে ক্ষমতায় আসবেন আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি এবং পৌঁছে দিচ্ছি। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সার্বিকভাবে আপনার আর কিছু বলার আছে কিনা? সামনে আমাদের ভবিষ্যৎ খুবই ভালো যদি আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা থাকে। এক, আমাদের অর্থনীতিকে প্রায়োরিটাইজ করতে হবে, কারাপশন বন্ধ করতে হবে, আমাদের দেশে আরো বেশি কর্মসংস্থান করতে হবে এই নতুন প্রজন্মের জন্য। এই নতুন প্রজন্ম যদি কর্মসংস্থান হয় তাহলে কিন্তু বাংলাদেশের নাম অনেক বেশি বাড়বে। বাংলাদেশে অনেক বেশি ইনোভেশন হওয়ার মানে আছে, এআই বেসড ইন্ডাস্ট্রিজ আসবে। এই জিনিসগুলোকে এনকারেজ করতে হবে। আমরা যাতে ব্যুরোক্রেটিক জালে যাতে না আটকে যাই। আমরা যদি ব্যুরোক্রেটিক জাল থেকে বেরিয়ে আসতে চাই তাহলে আমাদের দরকার হচ্ছে একটা গণতান্ত্রিক সরকার। সেই সরকার যিনি আজকের পৃথিবী কি চায় এই জিনিসটা বোঝে, আজকের অন্যান্য দেশের কালচার কি চায় কি হচ্ছে এই জিনিসটা যাতে বোঝে, এবং আগামীতে যিনি রাজনীতিতে আসবেন ক্ষমতায় আসবেন উনি এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে সুন্দর বাংলাদেশকে উপহার দিবেন বলে আমার ধারণা। আমরাও আপনার সঙ্গে সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো শেষ করছি আমাদের এই বিস্টক অনুষ্ঠান। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।